নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে ভারত প্রসঙ্গ। এই নির্বাচন এমন একটা সময় হতে যাচ্ছে যখন দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দুতরফেই বলা হচ্ছে যে তলানিতে ঠেকেছে। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন বলা হতো যে ভারত বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে। এখন বলা হচ্ছে সবচেয়ে তলানিতে, নজিরবিহীন তলানিতে পৌঁছে গিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক। এই প্রেক্ষাপটে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তখন কিন্তু একটি অভিনব বিষয় সামনে আসছে। অভিনব বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এবং নির্বাচনী ময়দানে এই প্রথম দেখা যাচ্ছে যে ভারত বিরোধিতা কিন্তু খুব চড়া সুরে কোনো দলের বক্তব্যেই নেই, না বিএনপি, না জামাত ইসলামী বা আওয়ামী লীগ বিরোধী অন্য কোনো দলের। এমন একটা প্রেক্ষাপটে নির্বাচনটি হচ্ছে যে কারণে এই ভারত বিরোধিতার লঘু সুর এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের বাইরেও একটা অত্যন্ত আলোচ্য বিষয়। প্রেক্ষাপটটি এই যে আমরা সকলেই জানি যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন সাধারণ ক্রিকেটার, তাকে ভারতীয় বোর্ড আইপিএল খেলতে দেয়নি, তাকে বহিষ্কার করা হয়েছে ভারতীয় একটি বেসরকারি দল থেকে এবং তিনি ভারতে আইপিএল ম্যাচ খেলতে পারছেন না। এর প্রতিবাদে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে। বাংলাদেশকে ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। বাংলাদেশের সমর্থনে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সঙ্গে খেলবে না বলে আইসিসিকে শর্ত দিয়েছে এবং দুটি দেশই কিন্তু আইসিসির কড়া শর্তের মুখোমুখি হতে চলেছে, বিধিনিষেধের মুখোমুখি হতে চলেছে। এই রকম একটা প্রেক্ষাপট আছেই। এছাড়া মাস দেড়েক আগে ওসমান হাদি, ইসলামিক ঐক্য জোটের তরুণ নেতা ওসমান হাদি, তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা হয়েছিল এবং বলা হয়েছিল যে ভারতীয় এজেন্টরা তার হত্যাকারী। এমনও বলা হয়েছিল যে হত্যাকারীরা ভারতের আশ্রয়ে আছে। সরকারি তরফ থেকেও কিন্তু এইরকম একটা বর্ণনা বা ন্যারেটিভকে তুলে ধরা হয়েছিল যে হত্যাকারীরা যদি ভারতে ধরা পড়ে তাহলে অবিলম্বে যেন তাদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয়। আরও একটি বিষয় যে এই যে দুটি ঘটনাকে কেন্দ্র করে দুই দেশই কিন্তু তাদের ভিসা প্রদান সীমিত রেখেছে এবং তার আগে দুদেশের দূতাবাসের ওপর বিক্ষোভ, হামলা, এসব নানাবিধ ঘটনা ঘটেছে এবং গত 1.5 বছরে এই ঘটনার বিরাম নেই। প্রায়শই ভারত বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন আমরা দেখেছি। এছাড়া শেখ হাসিনার সাজা, তাকে ভারতে আশ্রয় দেওয়া, এই সব কিছু নিয়েও কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে একটা দ্বন্দ্ব বিরাজ করছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ময়দানে কান পাতলে বা রাজনীতির ময়দানে দৃষ্টিপাত করলে কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলি নির্বাচন, অর্থাৎ বিগত 12টি নির্বাচন, যে নির্বাচনগুলিতে একটা মুখ্য বিষয় ছিল ভারত, অর্থাৎ ভারত বিরোধিতা, চড়াসুরে ভারত বিরোধিতা, এটাই ছিল। এবং বাংলাদেশে অনেকে এটা মজা করেও বলে থাকেন, বাংলাদেশের রাজনীতিকদের ভারত বিরোধিতা সম্পর্কে অনেকে বলে থাকেন যে এটা অনেকটা সেই গরু রচনার মতন, অর্থাৎ যে কোনো বিষয় লিখতে দেওয়া হোক না কেন ছাত্র ঘুরিয়ে ফিরিয়ে এসে গরু রচনা লেখে, তেমনি বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনাতে ঘুরে ফিরে ভারতের হাত আছে কিনা, ভারত কিভাবে সংযুক্ত, এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ঘটনা, দুর্ঘটনা, বিস্ফোরণ, সব কিছুতেই কিন্তু ভারতের চক্রান্ত দেখে থাকেন সে দেশের রাজনীতিকদের একটা বড় অংশ। এবং সেই রাজনীতিকরা যারা ভারত বিরোধিতা না করে জলস্পর্শ করেন না, এই নির্বাচনে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে ভারত বিরোধিতার সুর নেই। আমরা যদি বিএনপির বিষয় দেখি, বিএনপি খুব স্পষ্ট করে বলেছে যে তাদের স্লোগান হচ্ছে প্রথম বাংলাদেশ। প্রথম বাংলাদেশ মানে সে তার দেশকে সর্বাগ্রে রাখতে চায়, এটাই তার উদ্দেশ্য। এই বক্তব্যের মধ্যে ভারত বিরোধিতার কোনো ছাপ নেই। তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরে যার বিরুদ্ধে ভারত বিরোধিতা বা ভারত বিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ একটা সময় ছিল, সেই তারেক রহমান কিন্তু বলে দিয়েছেন যে না পাকিস্তান, না ভারত, বাংলাদেশ তার নিজের পথে চলবে যদি বিএনপি সরকার গড়তে পারে। এটা তাদের একটা দীর্ঘদিনের প্রয়াস ছিল যে ভারত বিরোধিতার বিষয়টিকে তারা কিভাবে দেখবে। দ্য ওয়ালকে একটি সাক্ষাৎকার দিয়েছেন কিছুদিন আগে বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাক্ষাৎকারে আমি সেই সাক্ষাৎকারটি নিয়েছিলাম। তিনি আমায় বলেছেন যে বিএনপি সরকার গড়লে বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারত বিরোধী কোনো কার্যকলাপে ব্যবহার হতে দেওয়া হবে না। ভারতের পূর্বাঞ্চল, ভারতের উত্তর পূর্ব সম্পূর্ণ শান্ত থাকবে, বাংলাদেশ সেখানে কোনোভাবেই কোনো উস্কানির কাজ করবে না, এমনভাবে তিনি আশ্বস্ত করেছেন।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো যে জামায়াতে ইসলামী যারা আদর্শিকভাবে ভারত বিরোধী, তার কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যে মুক্তিযুদ্ধকে ভারত সরকার সমর্থন করেছিল এবং বাংলাদেশ সে স্বাধীনতা প্রাপ্তিতে ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিল। ফলে ভারত বিরোধিতা জামাতের একটি আদর্শিক অবস্থান। সেই জামাতে ইসলামীর নির্বাচনী ইস্তাহারে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে পাকিস্তানের কোনো নাম উল্লেখ নেই, তার বরং বলা হয়েছে যে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতে চায় যদি তারা সরকার গড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই চেনা মুখগুলিতে কেন অচেনা শব্দ বা অচেনা কথা বা অজানা কথা, অর্থাৎ বিএনপি, জামাত এবং তাদের সহযোগী দলগুলি কেন ভারত বিরোধিতায় সরব হয়নি? তার প্রধানতম কারণ হচ্ছে যে ময়দানে আওয়ামী লীগ নেই। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিরোধীরা আওয়ামী লীগ এবং ভারতকে একই বন্ধনীতে রাখার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগকে বলেছে তারা ভারতের দোসর। এবারের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, ফলে এমনিতেই ভারত বিরোধিতার সুর খানিকটা নরম। তার কারণ আওয়ামী লীগকে সেভাবে আক্রমণ করতে হচ্ছে না, কারণ তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী নয়। দ্বিতীয় কারণটি আরও একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে ভারতের সঙ্গে এই গত 1.5 বছর সম্পর্কটিকে যে দৃষ্টিতে দেখেছেন, সেটাকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের অনেকেই বলছেন যে খানিকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো বা গাজওয়ারি করে ভারতের বিরোধিতা করা, ভারতের সমালোচনা করা। সেটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কোনো রাজনৈতিক অঙ্গীকার নেই, রাজনৈতিক কমিটমেন্ট নেই, সেটা নির্দলীয় সরকার। কিন্তু যখনই একটি নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকারের অনেক দায়বদ্ধতা আছে। তারা যে প্রতিশ্রুতিগুলি মানুষকে দেবে সেগুলি পূরণ করতে গেলে কিন্তু প্রতিবেশী সহায়তা দরকার। সেটা খাদ্যপণ্য হোক, সেটা ওষুধ হোক, থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সেটার প্রয়োজন। শুধু তাই নয়, ভারত এত বড় একটা দেশ, সেখানে বাংলাদেশের মানুষের চিকিৎসা, পড়ালেখা, ব্যবসা বাণিজ্য একেবারে ওতপ্রোতভাবে তার অর্থনীতিও কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে আছে। আবার এমনটিও নয় যে ভারত বড় দেশ বলে সে বাংলাদেশের উপর নির্ভর করে না। অবশ্যই ভারত বাংলাদেশের উপর নির্ভর করে, অনেক বিষয়ে কিন্তু বাংলাদেশের উপর নির্ভরতা ভারতের আছে। যে কারণে ভারতের রাষ্ট্রীয় নেতৃত্ব তারা বাংলাদেশে কারা সরকার গড়বে, কারা তাদের কি কর্মসূচি, এই বিষয়টি নিয়ে সবসময় তারা সচেতন, কখনো কখনো তারা উদ্বিগ্ন হন। আওয়ামী লীগের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে যে বোঝাপড়াটি, সেই বোঝাপড়াটি অন্য দলগুলির সঙ্গে হয়নি। এর জন্যে কে দায়ী সেটা আরেকটি বিতর্ক। কিন্তু বাস্তব হচ্ছে যে এই নির্বাচনে জামায়াত ইসলামী জোট এবং বিএনপি জোট তারা ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাসী। তারা বুঝতে পারছে যে প্রথাগতভাবে তারা যে রাজনীতিটি এতদিন ধরে করেছে, অর্থাৎ তীব্র ভারত বিরোধিতা, সেই ভারত বিরোধিতা করে তাদের আখেরে কোনো লাভ হবে না। তার কারণ দেশ যদি তাদের চালাতে হয় তাহলে এই বৃহৎ প্রতিবেশীর সাহায্য, সহায়তা এগুলি প্রয়োজন হবে। ভারতও মনে করে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক, সেটা যে সরকারই হোক না কেন, একটি নির্বাচিত সরকার আসুক। যদিও এই এতদিন পর্যন্ত, অন্তত বিগত 1-1.5 মাসে ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপে এটা স্পষ্ট যে ভারত সরকার চাইছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসুক। তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি ভারতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রীয় নেতৃত্ব ধরে নিয়েই তাদের পদক্ষেপ করছে। কিন্তু যেটা বলার সেটি হচ্ছে যে এই প্রথম কিন্তু দেখা যাচ্ছে যে দলগুলি ভারত বিরোধিতা না করে জলস্পর্শ করতো না, মনে করতো যে ভারত বিরোধিতা না করলে তাদের রাজনীতি করাই বৃথা, তাদের জাত যাবে রাজনীতির, সেই দলগুলি কিন্তু ভারত বিরোধিতায় মোটেই সরব নয়। বরং তারা এমন সুন্দর সুন্দর স্লোগান আনছে যে স্লোগানের মধ্যে কোনোভাবেই ভারত বিরোধিতার কোনো সুর নেই। জামাতে ইসলামী বলছে সুরক্ষিত মর্যাদার বাংলাদেশ, তেমনি বিএনপি বলছে সবার আগে বাংলাদেশ। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।